আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিস ইজ মোহাম্মদ কামাল হোসেন, কনটেন্ট ক্রিয়েটর, ট্রায়াঙ্গুলার কামাল একাডেমি। আজকে আমরা কথা বলবো এসএসসি 2022 ঢাকা বোর্ড ম্যাথের এমসিকিউর সমাধান নিয়ে। আমরা বাংলা এবং ইংলিশ ভার্সন উভয় ভার্সনের শিক্ষার্থীদের জন্য কোশ্চেনগুলো সহজভাবে আনসার দেওয়ার চেষ্টা করব, যাতে এইরকম প্রশ্ন পরীক্ষায় আসলে আমরা অল্প সময়ের মধ্যে কিভাবে আনসার করতে পারি সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো চলুন দেখে আসি শুরুতেই কোশ্চেন। হ্যাঁ, আমার হাতে যেই কোশ্চেনটি এসেছে ঢাকা বোর্ড ক সেট প্রশ্ন এবং ইংলিশ ভার্সনের শিক্ষার্থীদের জন্য ক সেট প্রশ্ন। তো আমরা এক এক করে প্রত্যেকটি প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব। শুরুতেই ফার্স্ট প্রশ্ন ক। একটু বোর্ডটা সাজিয়ে নেই আমরা। হ্যাঁ, ওকে। ফার্স্ট যে কোশ্চেন, x is elements of z x square minus 9 equal to 0 তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ কোনটি? সো কোশ্চেনটিকে যদি আমরা ইংলিশ ভার্সনে কোশ্চেন দেখি, হুইচ ওয়ান ইজ দ্য টেবুলার ফর্ম অফ দ্য সেট x is elements of z x square minus 9 equal to 0। তো স্বাভাবিকভাবে এটি একটা রিলেশন। তো এই ইকুয়েশন থেকে যেমন x এর যে বর্ণনাকারী ইকুয়েশন সেটি হচ্ছে x স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমি x স্কয়ারের ভ্যালু রেডি করি তাহলে x স্কয়ার ইকুয়ালস টু 9। এরপরে যদি আমরা x এর ভ্যালু রেডি করি তাহলে হচ্ছে প্লাস মাইনাস √9 ইকুয়াল টু প্লাস মাইনাস 3। তাহলে খেয়াল করতে হবে, যেহেতু এখানে z দেওয়া আছে, z হচ্ছে পূর্ণ সংখ্যা, ইন্টিজার্স নাম্বার, সেই ক্ষেত্রে ধনাত্মক এবং ঋণাত্মক দুটি আনসারই গ্রহণযোগ্য। আর যদি এখানে z এর পরিবর্তে n থাকতো তাহলে শুধু ধনাত্মক সংখ্যা হতো। তাহলে এখানে যেহেতু z আছে অর্থাৎ পূর্ণ সংখ্যা, তাহলে -3 এবং +3 উভয় হচ্ছে কারেক্ট আনসার। তাহলে 1 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে ডি। নাম্বার 1 ডান। নাম্বার 2, খুব সহজ একটি প্রশ্ন। f of x equal to x³ minus 6x plus 3 হলে f of -3 এর মান কত? তো স্বাভাবিকভাবে একটা ফাংশন দেওয়া আছে f of -3 equals to what? নাম্বার 2, আমরা এখানে x যে ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলের জায়গায় আমরা -3 বসাবো। তাহলে আমাদের এখানে যে ভ্যালুটি দেওয়া আছে f of x equal to x³ minus 6x plus 3। তো এখন আমি যেহেতু এখানে এই যে ভ্যারিয়েবলের জায়গায় আমি -3 বসাবো, তাহলে যেখানে x আছে সেখানে -3 বসবে। -3³ -6 into -3, দেন এখানে হচ্ছে +3। ক্যালকুলেশন করলে এখানে হবে -27, আর এখানে হবে প্লাসের 18, আর প্লাসের হচ্ছে 3। তাহলে মাইনাসের হলো 27 আর প্লাসের হবে 21। তাহলে ক্যালকুলেশন করলে এখানে থাকবে মাইনাসের 6। বাট আনফরচুনেটলি এখানে কোনো অপশনের মধ্যে মাইনাসের 6 না থাকায় একজন শিক্ষার্থী এই প্রশ্নে অটো নাম্বার পাবে। এখানে কারেক্ট আনসার হচ্ছে -6। সো এই দুটো প্রশ্নে এই প্রশ্নটি কারেক্ট আনসার নাই। এখন আমরা পরের প্রশ্নে যাচ্ছি। একটু রেড কালার নেই। হ্যাঁ, নাও কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 এর ফার্স্ট যেটি আমরা একটু এক্সপ্লেন করি। x + 1/x = 5 হলে x² - 1/x এর ভ্যালু, x³ + 1/x³ এর ভ্যালু, x² - 5x + 1। অর্থাৎ এটি চ্যাপ্টার 3 থেকে দেওয়া। এটা সহজ কোশ্চেন। তা আমরা একটা একটা করে ভ্যালু রেডি করে নিই। লাইক এখানে x + 1/x = 5। এখানে যদি আমি এখন x যদি এলসিএম নেই তাহলে হচ্ছে আমার x² + 1 হচ্ছে 5। আর এখন আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশনটা আর গুণন করি তাহলে x² + 1 এর ভ্যালু দাঁড়াচ্ছে 5x। এখন আমরা 5x টাকে রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে আসবো। x² - 5x + 1 = 0। তাহলে এই ক্যালকুলেশন দ্বারা আমরা দেখতে পাচ্ছি এই 3 নাম্বার ইকুয়েশনটি কারেক্ট। এখন আমি সেকেন্ড ইকুয়েশনের ভ্যালু এবং ফার্স্ট ইকুয়েশনের ভ্যালু বের করব। তাহলে সেকেন্ড ইকুয়েশন, এটা থার্ড ইনফরমেশন ইজ কারেক্ট। তো ফার্স্ট ইনফরমেশনে এখানে একটা ফর্মুলা এপ্লাই করতে হবে, x² - 1/x², অর্থাৎ a² - b² এর ফর্মুলা এপ্লাই করব। তার জন্য আমাদেরকে এখানে
এক্স প্লাসের ভ্যালু যেহেতু দেওয়া আছে আমরা মাইনাসের ভ্যালুটি নির্ণয় করব। তো আমরা এই প্লাসের ভ্যালু ইউজ করে যদি মাইনাসের ভ্যালুটি রেডি করি, লাইক এক্স মাইনাস 1/x হোল স্কয়ার, এই করলারি ফর্ম যদি ইউজ করি এক্স প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এক্স ইন্টু 1/x। এখন আমি এটা কাটাকাটি দিলে এখানে আসছে 5 স্কয়ার মাইনাস 4, তাহলে এখানে দাঁড়াচ্ছে 21, 25 মাইনাস 4। এখন x মাইনাস 1/x এর ভ্যালু এই পাশের স্কয়ারটা এই পাশে আসলে রুট হয়ে যাবে 21। এই ইনফরমেশন গুলোকে ইউজ করে এখন যদি আমরা নাম্বার 2 ইনফরমেশন জাস্টিফাই করি x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার, তাহলে এখানে ফর্মুলা হচ্ছে x প্লাস 1/x আর এখানে ফর্মুলা x মাইনাস 1/x। তাহলে আমাদের প্লাসের ভ্যালুটি দেওয়া আছে 5 আর মাইনাসের ভ্যালুটি আমরা এখানে রেডি করলাম √21। তাহলে আমরা কোশ্চেন থেকে দেখতে পাচ্ছি সেকেন্ড ইনফরমেশনটিও ফার্স্ট ইনফরমেশনটিও কারেক্ট, অর্থাৎ নাম্বার 1 কারেক্ট। এখন এই নাম্বার 1 এবং নাম্বার 3 কারেক্ট, আর সেকেন্ড ইনফরমেশন কিউব, তাহলে আমরা একটু কিউবের কাজটি করে দেখি। এক্স কিউব প্লাস 1/x কিউব, অর্থাৎ a কিউব প্লাস b কিউবের ফর্মুলা a প্লাস 1/a হোল কিউব প্লাস মাইনাস 3 into x into 1/x into x plus 1/x। তাহলে a কিউব প্লাস b কিউব ফর্মুলা a প্লাস b হোল কিউব মাইনাস 3ab into a প্লাস b। এখন এটার ভ্যালু হচ্ছে 5, 5 কিউব মাইনাস এখানে কাটা যাবে 3 আর ভিতরের ভ্যালু হচ্ছে 5, তাহলে 125 মাইনাস 15 ইকুয়ালস টু হচ্ছে 5 20 আর 10 হচ্ছে 110, তাহলে 110 হচ্ছে কিউবের ভ্যালু। এটা হচ্ছে ইনফরমেশন নাম্বার 2। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ইনফরমেশন 1, ইনফরমেশন 2, ইনফরমেশন 3 এই তিনটে ইনফরমেশনই এখানে কারেক্ট। তাহলে আমরা এখানে অপশন থেকে আমরা বলতে পারি ক 1 2 3 তিনটি ইনফরমেশন কারেক্ট, অর্থাৎ ঘ। তাহলে অল কারেক্ট ইনফরমেশন। সো এখন এরপরে যে নাম্বার 5 নাম্বার সরি 4 নম্বর প্রশ্ন, x মাইনাস 1/x মাইনাস 2y কমা 3x প্লাস 2y ইকুয়াল টু 1 প্লাস 19 হলে এত এর মান নির্ণয় করো। এই ম্যাথগুলোতে আমরা বলবো যে তোমরা যদি সমাধান করো সেক্ষেত্রে তোমাদের বেশি সময় লাগবে। তোমরা বড়জোর যেটি করতে পারো জাস্টিফিকেশন, অর্থাৎ শুদ্ধ পরীক্ষা, সেখানে x এর ভ্যালু 5 এবং y এর ভ্যালু 2 বসিয়ে দেখব কোন ভ্যালুর জন্য এই আনসারটি আসে। যেমন আমি যদি প্রথম ইনফরমেশনটা নেই x এর ভ্যালু 5 এবং y এর ভ্যালু হচ্ছে 2, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি এখানে x মাইনাস 2y এর ভ্যালু দাঁড়াচ্ছে 5 মাইনাস 2 ইন্টু 2 ইকুয়ালস টু 1, অর্থাৎ প্রথম ভ্যালুটি পাচ্ছি 1, এটি কারেক্ট। এবার সেকেন্ডের মধ্যে যদি আমি ভ্যালুটি বসিয়ে নেই 3x প্লাস 2y, এখন আমি যদি এখানে বসাই 3 মাল্টিপ্লাই x এর ভ্যালু আমি ধরেছি 5, 2 ইন্টু y, y এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 15 প্লাস 4 ইকুয়ালস টু 19। তার মানে আমি যদি এখানে x এর ভ্যালু 5, y এর ভ্যালু 2 ধরি, সেক্ষেত্রে আমার এই অ্যাবসিসের ভ্যালু হচ্ছে 1 আর অর্ডিনেটের যে ভ্যালু সেটি হচ্ছে 19, অর্থাৎ জাস্টিফিকেশন করে আমরা বলতে পারবো আমাদের কারেক্ট আনসার হচ্ছে এ। তাহলে 4 নাম্বার কোশ্চেন কারেক্ট আনসার এ। এখন আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। নেক্সট নাম্বার 4 কমপ্লিট। নাও নাম্বার 5। নাম্বার 5 কোশ্চেনটিতে যে কোনো ধনাত্মক সংখ্যার বৈজ্ঞানিক রূপ a মাল্টিপ্লাই 10 টু দি পাওয়ার n এর ক্ষেত্রে এর সীমা কত? তাহলে আমরা জানি যে সায়েন্টিফিক ফরম্যাটে একটি নাম্বারকে, যেমন আমি যদি এভাবে লিখি আলোর বেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, এটা ভেলোসিটি অফ লাইট। তো এই ক্ষেত্রে এখন যদি আমরা একটু কম্পেয়ার করি এর সাথে ভ্যালুটিকে, তাই এখানে আমাদের যে আনসারটি দাঁড়াচ্ছে এখানে a, তার মানে আমার এর জায়গা আমরা এখানে ইউজ করেছি 3, আর এখানে যে 10 আমরা ইউজ করেছি এখানে 10, আর তার পাওয়ার যেটি এটি হচ্ছে n। এখন আমাকে প্রশ্নে বলা হলো এই যে আমরা এখানে 3 ইউজ করেছি, অর্থাৎ এখানে যে a আছে এর মধ্যে আমরা কোন সীমাটি ব্যবহার করতে পারবো, অর্থাৎ এর মান
কত থেকে কত হতে পারে? আমরা এখানে এর মান 1 থেকে শুরু করে ধনাত্মক নাম্বার 1 ডিজিট আমরা 9 পর্যন্ত লিখতে পারবো। এটি হচ্ছে কন্ডিশন। অর্থাৎ যেখানে এই 1 থেকে শুরু করে 9 পর্যন্ত, অর্থাৎ তাহলে আমাদের এই ইনফরমেশন অনুসারে আনসার হচ্ছে ঘ। 1 থেকে শুরু করে 1 অ্যাকসেপ্টেবল এবং 10 এর ছোট, অর্থাৎ 10 এর ছোট হলে কি 10 হবে না, 9 হবে। তাহলে ইনফরমেশন হচ্ছে গ। এখানে সি অপশন হচ্ছে কারেক্ট। তাহলে যেমন আমরা এভাবে লিখতে পারি 9 into 10 to the power 7 or 1 into 10 to the power -5। এই ফরম্যাটে আমরা লিখতে পারি, অর্থাৎ 1 থেকে শুরু করে এই নাম্বারটি 9 পর্যন্ত লেখা যাবে বৈজ্ঞানিক রূপে। তাহলে 5 নাম্বার কোশ্চেনের আনসার হচ্ছে সি। এখন আমরা একটু নেক্সট কোশ্চেনের আনসার গুলোতে যাই। নাম্বার 6 নাম্বার কোশ্চেনে নিচের কোনটি এত এর উৎপাদক? তো আগে যে ম্যাথটি করেছিলাম জাস্টিফিকেশন, অর্থাৎ জাস্টিফিকেশনের মাধ্যমে আমরা দেখাবো। যেমন এখানে যদি উৎপাদককে যদি আমরা 1 ধরি, এখানে এটা যদি উৎপাদক হয় সেক্ষেত্রে এর ভ্যালুটাকে আমি যদি 0 ধরি, x এর ভ্যালু আসবে -1। এখন আমি এখানে -1 বসিয়ে দেখব এই ভ্যালুর জন্য এটি শূন্য আসে কিনা। আর যদি আমার এটা যদি উৎপাদক হয় সেক্ষেত্রে x এর ভ্যালু হবে 2। এখানে যদি আমি 0 ধরি, ঠিক একইভাবে এখানে ধরলে আমার x এর ভ্যালু, এটাকে যদি আমি 0 ধরি তাহলে x এর ভ্যালু আসবে 3। আর এখানে যদি আমি 0 ধরি তাহলে x এর ভ্যালু আসবে -3। এটা যদি 0 হয় x এর ভ্যালু হবে 2। আর এখানে যদি আমি 0 ধরি তাহলে x এর ভ্যালু আসবে -1। তো আমি এখন এক এক করে ভ্যালুগুলো বসিয়ে দেখব কোন ভ্যালুর জন্য এখানে শূন্য আসবে। তাহলে উৎপাদকে বিশ্লেষণের জন্য সহজে আমি যদি এই নাম্বারের গ নাম্বার আনসারটিকে একটু টেস্ট করে দেখি, লাইক এক্স কিউব -2x স্কয়ার -5x প্লাস 6। এখন আমি x এর ভ্যালু যদি আমি এখানে এটাকে যদি আমি উৎপাদক ধরি x -3, তাহলে x এর যে ভ্যালু 3 আসবে 3 কে আমরা এখানে বসিয়ে দেখি শূন্য হয় কিনা। 2 3 স্কয়ার -5 ইনটু 3 প্লাস 6। তাহলে এখানে হচ্ছে 27 আর এখানে 2 মাল্টিপ্লাই 9 -15 প্লাস 6। তাহলে এখানে আমাদের পজিটিভ নাম্বার হচ্ছে 33 আর এখানে 18 আর এখানে 15 -33 = 0। অর্থাৎ x - 3 এটাকে যদি আমি ফ্যাক্টরস ধরি তাহলে x এর যে ভ্যালু আসে 3 বসানোর পর বাক্সে শূন্য আসে, অর্থাৎ রিমাইন্ডার থিওরেমের মাধ্যমে আমরা এই কাজটি করব। তাহলে আনসার হচ্ছে x - 3 is the factor of x³ - 2x square -5x plus 6। এখন নাম্বার 7 নেক্সট পরে যে কোশ্চেন, এই কোশ্চেনটি সহজ, একটু বুদ্ধি করে করলে আমরা অল্প সময়ের মধ্যে করতে পারবো। যেমন এই ধারাটির এত সংখ্যক পদের সমষ্টি কত? So what is the sum of first 2 times of n plus 1 terms of the series 4 minus 4 plus 4 minus 4? শুরুতে আমরা একটু জানবো যে 2x একটি ধনাত্মক সংখ্যা, অর্থাৎ x এর বা আমি যদি n দিয়ে লিখি এখানে, যেমন 2n একটি ধনাত্মক সংখ্যা। কিভাবে? n এর যে কোনো ভ্যালু আমি এপ্লাই করি না কেন এটি এটি বিজোড় সংখ্যা আসবে এবং এটি জোড় সংখ্যা আসবে এবং ধনাত্মক জোড় সংখ্যা আসবে বা ঋণাত্মক জোড় সংখ্যা আসবে। যেমন আমি এখানে যদি n এর ভ্যালু 1 বসিয়ে নিই তাহলে 2 × 1 2। n এর ভ্যালু যদি 2 হয় 2 × 2 হচ্ছে 4। আর n এর ভ্যালু যদি 3 হয় তাহলে n যদি 3 হয় তাহলে আমরা পাচ্ছি 2 × 3 = 6। তার মানে n এর যে কোনো মানের জন্য টুয়াইস n সংখ্যাটি হচ্ছে পজিটিভ। তো এখানে আমি বলতে পারি 2n প্লাস যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি 2 আসবে। তাহলে এটি যদি ধনাত্মক সংখ্যা হয়, ধনাত্মক জোড় সংখ্যা হয়, তাহলে যেকোনো জোড় সংখ্যার সাথে 2 যদি যোগ করি তাহলে সেটি জোড় সংখ্যা হবে। যেমন একটা ধনাত্মক জোড় সংখ্যা হচ্ছে 16, তার সাথে 2 যোগ করলে সেটিও জোড় সংখ্যা হবে। অথবা একটি জোড় সংখ্যা হলো 22, তার সাথে যদি আমি 2 যোগ করি সেটি হবে জোড় সংখ্যাই হবে।
24। এখন প্রশ্ন হচ্ছে এত ধারাটির প্রথম এততম সংখ্যক পদের সমষ্টি কত? তার মানে আমরা সিদ্ধান্ত নিচ্ছি n এর যেকোনো ভ্যালুর জন্য এটি হচ্ছে জোড় সংখ্যা। এটি হচ্ছে জোড় সংখ্যা। এখন আমরা দুটো করে জোড় সংখ্যা যোগ করি। প্রথম এবং সেকেন্ড এই দুটি জোড় সংখ্যা যোগ করলে রেজাল্ট হবে 0। তারপরে আরো এক জোড়া জোড় সংখ্যা যোগ করলে রেজাল্ট হবে 0, কারণ +4 -4। ঠিক একইভাবে আমি যতগুলো জোড় সংখ্যা এখানে যোগ করব, একটি প্লাস একটি মাইনাস আসবে। এইজন্য 100, 200 বা 104, 106 যতগুলো টার্মস এখানে আসবে না কেন, সবসময় সামেশন 0 হবে। কারণ পরপর দুটো নাম্বার, যেমন এই দুটো সাম হচ্ছে 0। এরপরে আমি আরো দুটো নিচ্ছি, তাদের সাম 0। এইভাবে যত সংখ্যক নাম্বার নিব ক্রমান্বয়ে তাদের যোগফল 0 হবে। ওকে, নেক্সট কোয়েশ্চন। একটি ধারা দেওয়া আছে। ফার্স্ট টার্ম হচ্ছে -8, সেকেন্ড টার্ম -3, থার্ড টার্ম 3, ফোর্থ টার্ম হচ্ছে 7। ধারাটি ফার্স্ট 15 টার্মের সাম কত? অর্থাৎ প্রথম থেকে 15টি পদের যোগফল কত? তাহলে তোমরা যারা ধারার ম্যাথ করছো সবাই জানো যে a -8 আর কমন যে রেশিও d -3 -8। তাহলে আমরা এখানে পাচ্ছি -3 আর +8 হচ্ছে 5। এখন আমাকে বলছে 15তম পদের পদ কত? তাহলে আমরা জানি n সংখ্যক পদ a প্লাস n -1 ইন্টু d। এখন আমি যদি ভ্যালুগুলো বসাই, এর ভ্যালু হচ্ছে -8 প্লাস 15 -1 আর d এর ভ্যালু হচ্ছে 5। তাহলে আমাদের এখানে আনসারটি দাঁড়াচ্ছে, এখানে আমাদের আনসার দাঁড়াচ্ছে -8 আর এখানে হচ্ছে প্লাসের 14 ইন্টু 5। সো -8 প্লাস 14 ইন্টু 5, 4 5 20 শূন্য, হাতে 2, তারপরে হলো 70, তাহলে প্লাসের 70 আর তাহলে থাকবে এখানে 62। তাহলে আনসার হচ্ছে ক 62। অর্থাৎ এটি প্রথম 15টি পদের যোগফল হচ্ছে 62। সো কোশ্চেন নাম্বার 9 সবচেয়ে ইজি এবং কমন কোশ্চেন। এত এর ভ্যালু নির্ণয় করো। তোমরা যারা ইনডেক্স লগারিদমের কাজগুলো করছো জানো যে বেস 5 হলে এখানে লগ অফ 5 এর একটা ভ্যালু তৈরি করব। যেহেতু বেস 5, তাহলে এখানে 5, এই রুটের ভিতরে যখন 3 দেখবে এটাকে আমরা বলবো 1/3, আর এখানে হাফ থাকা মানে 1/2। এখন যদি আমি ক্যালকুলেশন করি বেস 5 লগ অফ 5, এই দুটি বেস যখন সেম হবে পাওয়ার গুলোকে আমি অ্যাড করব। সো 1/3, 1/3, 1/3 প্লাস 1/2। তাহলে ক্যালকুলেশন করলে লগ অফ 5 আর এখানে 5, উপরে যদি আমরা লিখি এলসিএম 6 আর এখানে আসবে 2 + 1, 3 + 2। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে লগ অফ 5 বেস 5 5/6। এখন যেহেতু লগ অফ 5 বেস 5, এই পাওয়ারটিকে আমি সামনে নিয়ে আসব। পাওয়ারটিকে সামনে নিয়ে আসলে হবে 5/6 আর লগ অফ 5 বেস 5। তাহলে আনসার হচ্ছে 5/6 মাল্টিপ্লাই 1 ইকুয়ালস টু হচ্ছে 5/6। তাহলে 9 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে 5/6। লগারিদমের সিম্পলিফিকেশন থেকে আমরা এই ম্যাথটি আনসার করতে পারবো। নাও কোশ্চেন নাম্বার 10। নেক্সট যে কোশ্চেন, ফার্স্ট পেজে যে লাস্ট কোশ্চেন। এখন আমরা এখান থেকে একটু শুরু করি। নাম্বার 10, এটাকে সিম্পলিফিকেশন করলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, অর্থাৎ এক্স এর মান কত? তো স্বাভাবিকভাবে তোমরা দেখো যে নিচে ইনভার্স আকারে আছে। তাহলে এটাকে যদি আমি এই ফরম্যাটে লিখি, 1 ইনভার্স আকারে থাকলে আমরা জানি 1 ফরম্যাটে লেখা যায় 1/25 টু দি পাওয়ার এক্স। আর এখানে 5 কিউব, 5 কিউব মিন্স 5 মাল্টিপ্লাই 5 মাল্টিপ্লাই 5, 125। এখন এইটাকে, এই যে ডিভাইড আছে, ডিভাইডটাকে আমি মাল্টিপ্লাই করে নিচ্ছি। তার এখানে তাহলে হয়ে যাবে 25 টু দি পাওয়ার এক্স, উপরে চলে যাবে, নিচে 1, আর এখানে আমার 5 কিউব। আবার দেখো 1 দিয়ে ক্যালকুলেশন করলে এখানে থাকবে 25 টু দি পাওয়ার এক্স, আর এখানে 5 টু দি পাওয়ার 3। এখন 25 কে যদি আমি করি 5 স্কয়ার, আর তার উপরে যেহেতু এক্স আছে এখানে 5 কিউব।
তাহলে পাওয়ারে নরমাল মাল্টিপ্লাই, তাহলে আমার হচ্ছে 5 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু হচ্ছে 5 টু দি পাওয়ার 3। যেহেতু বেস ইকুয়াল, তার মানে আমরা লিখতে পারি দেয়ার পাওয়ার মাস্ট বি ইকুয়াল। সো এখন যদি আমি x এর ভ্যালু রেডি করি, x ইকুয়াল টু হচ্ছে 3/2। তাহলে আমাদের 3/2 আনসার হচ্ছে খ, বি নাম্বার হচ্ছে কারেক্ট আনসার, x ইকুয়ালস টু 3/2। সো এই ছিল প্রথম পেজের 10টি প্রশ্ন। এখন আমরা একটু ধৈর্য নিয়ে সেকেন্ড পেজের ম্যাথগুলো দেখব। আমি আসলে আস্তে আস্তে ম্যাথগুলো একটু বুঝে সময় নিয়ে করছি, কারণ অনেকেই এখানে নতুন বা অনেকেই একটু অ্যাডভান্স স্টুডেন্ট আছো, তোমরা যাতে সবাই একটু ধরতে পারো। তুমি যদি খুব সহজেই কাজগুলো ধরতে পারো, তুমি স্কিপ করে বাকি অংশগুলো দেখতে পারো। তো 11 নাম্বার কোশ্চেন। 11 নাম্বার কোশ্চেনটা আসলে অলমোস্ট এটা মোটামুটি 7, 8 এই টাইপের কোশ্চেন গুলো পরীক্ষায় আসে। যেমন 3টি সংখ্যা এখানে দেওয়া আছে। 13, 17, 14, 11, 9, 14 এই সংখ্যাগুলোর মধ্যক অর্থাৎ মিডিয়ান জানতে চাচ্ছে। হোয়াট ইজ দ্য মিডিয়ান অফ দ্য নাম্বারস? তা আমরা জানি যে মিডিয়ানের জন্য ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিতে হবে, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডার। সবচেয়ে ছোট যে নাম্বার সেটা হচ্ছে 11, তারপরে নাম্বার হচ্ছে 13, 11 এর পরে হচ্ছে 13, 13 এর পরে হচ্ছে এখানে ডাবল 14, 14, 14 দুটো নাম্বার। তারপর 17 আর শুরুতে একটা নাম্বার আছে 9। তাহলে মোট নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 6। এখন যেহেতু 6 হচ্ছে জোড় সংখ্যা, জোড় সংখ্যার ক্ষেত্রে যখন আমরা মিডিয়ান তৈরি করব, মাঝখানে দুটি নাম্বার থাকে। এই যে দেখো মাঝখানে দুটি নাম্বার, এই পাশে যে কয়টি নাম্বার, এই পাশে যে কয়টি নাম্বার, তাহলে মাঝখানে থাকছে দুটি নাম্বার। সেই ক্ষেত্রে এই দুটির আমরা অ্যাভারেজ বের করব, দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 27 ডিভাইডেড বাই 2, তাহলে আনসার হবে 13.5। 13.5 ইজ দ্য কারেক্ট আনসার, মিডিয়ান। এখন বাকি যে প্রশ্ন, এর পরের প্রশ্নে একটু যাচ্ছি আমরা। নেক্সট প্রশ্নে আমাদের কোশ্চেনটা একটু দেখে আসি। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল অফ মার্কস obtained in mathematics of 50 students is as follows। অর্থাৎ কোশ্চেনে 50 জন শিক্ষার্থীর, তার মানে এখানে খেয়াল করতে হবে আমাকে এখানে টোটাল নাম্বার দেওয়া আছে 50। 50 স্টুডেন্টের গণিতের নাম্বার দেওয়া আছে, তার উপর বেস করে দুটি প্রশ্ন 12 এবং 13। তো শুরুতেই এফসি বুঝতেই পারছো, মধ্যকের যে ফর্মুলা এফসি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গড় তৈরি করে সেখানে। তো শর্ট ফরম্যাটে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করার ওয়ে হচ্ছে এখানেই আমরা করে নিব। যেমন ফার্স্ট নাম্বার 6, তারপরে এই দুটোকে যদি আমি অ্যাড করি তাহলে হবে 13, 13 এর সাথে আমি যদি আরো 10 অ্যাড করি তাহলে হবে 23, তার সাথে যদি আমি 12 যদি অ্যাড করি 23 প্লাস 23 35, 35 এর সাথে আমি 8 যদি অ্যাড করি তাহলে হবে 43, তার সাথে 7 অ্যাড করলে হবে 50। অর্থাৎ পরপর নাম্বারগুলোকে অ্যাড করে আমরা লিখে যাচ্ছি। এখন যেহেতু n হচ্ছে টোটাল n হচ্ছে 50, মধ্যকের সময় n কে 2 দিয়ে ডিভাইড করব, তাহলে n ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 50 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 25। তো এখন যদি আমি একটু দেখে আসি 25 কোথায় থাকে, আমি যদি প্রথম থেকে দেখে আসি, প্রথম দুটো ডাটা নিব 13, তারপর নিচ্ছি 23, তার মানে এই 25 এই পর্যন্ত যখন আমি প্রথম থেকে আসব সেখানে আমি 25 পাবো। তার মানে প্রথম থেকে শুরু করে 35 পর্যন্ত আসলে, অর্থাৎ প্রথম তিনটি গড় নিলে কিন্তু আমি 25 পাচ্ছি না। তো আমাকে নেক্সট গড়ে যেতে হবে, অর্থাৎ এই ঘরটি হচ্ছে আমার মধ্যকের ঘর, এই ঘরটি হচ্ছে মধ্যকের ঘর। এখন এফসি এর মান হচ্ছে মধ্যক গড়ের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মানে ক্রমযোজিত গণসংখ্যা মধ্যক গড়ের এবং তার আগের গড়। আমি আবার একটু ক্লিয়ার করে বলি, এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার আগের গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 35, তার আগের গড়টি হচ্ছে 23, এই জন্য আনসার হচ্ছে খ। This is B is the correct answer. এখন পরে হচ্ছে প্রচুরক, প্রচুরকের যেই সূত্র সেটি অ্যাপ্লাই করব।
প্রচুরক বের করার L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 মাল্টিপ্লাই H। সো L বলতে আমরা বুঝি প্রচুরক, যেটাকে বলা হচ্ছে মোড, হুইচ ইজ দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিনিং মোড। এখন মোডের ক্ষেত্রে খেয়াল করতে হবে যেখানে ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, যেখানে ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি এটা হচ্ছে মোডের শ্রেণী। তাহলে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কোথায় আছে? এই ঘরে। তার মানে এটা হচ্ছে মোড। এখানে L এর ভ্যালু হচ্ছে এই L হচ্ছে লোয়েস্ট ভ্যালু অফ মোড ক্লাস, তাহলে 71। দিস ইজ 71 প্লাস। আর F1 বলতে বোঝায় এই যে মধ্যক শ্রেণী প্রচুরকের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে তার আগেরটা মাইনাস, তাহলে 11 মাইনাস 10 ইকুয়াল টু 2। তাহলে এখানেও 2। আর এখানে F2 বলতে বোঝায় এখান থেকে তার পরেরটা মাইনাস, তাহলে এইটুকু হচ্ছে 4। আর এখানে H বলতে বোঝাচ্ছে শ্রেণী ব্যবধান। আমি যদি 41 থেকে 50 পর্যন্ত কাউন্ট করি আঙ্গুলের মধ্যে 41 সহ 41, 42, 43, 44 এভাবে 50 পর্যন্ত কাউন্ট করলে হবে 10। এখন সিম্পলিফিকেশন গুলো করে আসি। সিম্পলিফিকেশন যদি করি 71, আর এখানে আমাদের দাঁড়াচ্ছে 71, 10 টু যা 20, ডিভাইড করলে 20, নিচে হচ্ছে 6। তাহলে এখানে 71 আর এই পাশে আমার হবে 3.33, তাহলে ক্যালকুলেশন করলে 74.33। তাহলে আনসার হচ্ছে ক, 74.33। সো নেক্সট কোশ্চেন নাম্বার 14। নেক্সট কোশ্চেনটি হচ্ছে দুটো সেট দেওয়া আছে, এ সেটের এলিমেন্টস 1 and 2 এ বি সি, আর বি সেটের এলিমেন্টস এ বি। তারপরে বলছে এই তথ্যগুলো দেখার জন্য। আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে ভ্যালু বসিয়ে টেস্ট করে নেওয়া, একটু সময় লাগলেও খুব দ্রুত পারবে। যেমন বি ইউনিয়ন এ ইউনিয়ন বি, আমি যদি এ ইউনিয়ন বি আগে বের করে নেই, নাম্বার 14 এ ইউনিয়ন বি, অর্থাৎ এ এবং বি এর মধ্যে কমন আনকমন সব, সেক্ষেত্রে আমি আনসার পাচ্ছি, এটা হচ্ছে আমার আনসার এ ইউনিয়ন বি। এখন এ ইউনিয়ন বি এর সাথে বি কে ইউনিয়ন করব, তাহলে বি ইউনিয়ন এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। এখন বি এর ভ্যালু যেটা সেটা হচ্ছে এ বি, তার সাথে আমি ইউনিয়ন করব এখানকার যে রেজাল্ট এ বি সি। ক্যালকুলেশন করলে আমাদের আনসার হচ্ছে এ বি সি আসবে, কমন আনকমন সব। তাহলে এটা কখনো এটার সমান হয় না, তার মানে এই ইনফরমেশনটি হচ্ছে রং। তো এখানে এই ধরনের ইনফরমেশন বেস এমসিকিউর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যদি একটি ইনফরমেশন রং হয় তাহলে স্বাভাবিকভাবে যেখানে যেখানে 1 আছে সবগুলো কাটা যাবে। যেমন এখানে 1 আছে, এটা কাটা যাবে। এখানে 1 আছে, এটা বাদ। এখানে 1 আছে, এটা বাদ, কারণ 1 ইনফরমেশনটি রং। তাহলে বাকি থাকে 3, এজন্য কারেক্ট আনসার হচ্ছে 3। তারপরেও তুমি এখানে ভ্যালুগুলো বসাও, বসিয়ে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এইগুলো করে দেখো, আনসার সেম আসবে। এখানে এ থেকে বি মাইনাস করো বা ডিফারেন্স বের করে বি এর সাথে ইউনিয়ন নাও, অথবা ভেন ডায়াগ্রাম দিয়ে সেট দিয়ে করো, যেভাবে দ্রুত হয়। এখন নেক্সট কোশ্চেন নাম্বার 15, একটা সহজ সিম্পলিফিকেশন। আমরা জানি যে sec স্কয়ার a minus 1 equals to tan স্কয়ার। এই যে এখানে যদি ভ্যালুটি বসিয়ে নিই, tan স্কয়ার a, 1 এর উপরে রুট দিলে 1, আর tan এর উপরে রুট দিলে tan স্কয়ারের উপরে tan থিটা বা tan a, তাহলে স্বাভাবিকভাবে 1/tan a equals to reciprocal identities of cot। তাহলে এই আনসারটি দাঁড়াচ্ছে 15 নাম্বার cot a। সো এরপরে 16 নাম্বার কোশ্চেন, খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। বলছে দুইটি বৃত্তের সর্বোচ্চ সাধারণ কয়টি স্পর্শক আঁকা যায়, অর্থাৎ দুইটি বৃত্তের মধ্যে দিয়ে আমি কয়টি স্পর্শক আঁকতে পারবো। তো এখন দেখো, যদি দুইটি বৃত্ত আমরা ড্র করে নেই, খুব বুঝার কোশ্চেন, এটি একটু বুঝলে কাজটি আবার সহজ। আমি যদি এখান থেকে একটু দেখিয়ে নিই, এই হচ্ছে একটি বৃত্ত। আমি প্রথমে এখানে একটা বৃত্ত দিচ্ছি, তারপর একটা বৃত্ত দিলাম। তাহলে প্রথমে যদি আমি এইভাবে একটি স্পর্শক অঙ্কন করি, তাহলে এটি হচ্ছে একটি স্পর্শক। আর যদি এভাবে আমি নেই, তাহলে এটি হচ্ছে একটি স্পর্শক। তাহলে মোট এটি হচ্ছে প্রথম, এটি হচ্ছে দ্বিতীয়। আর যদি দুইটি বৃত্ত একটিকে টাচ করে, সেক্ষেত্রে একটি স্পর্শক অঙ্কন করা যায়। কিন্তু প্রশ্ন যেহেতু বলা আছে
সর্বোচ্চ কয়টি স্পর্শক, তার মানে সর্বোচ্চ 2টি, এর বাহিরে আর কোনো স্পর্শক অঙ্কন করা যাবে না। এখন আমি যদি এইভাবে নেই তাহলেও একটি স্পর্শক অঙ্কন করা যাচ্ছে, আর যদি এইভাবে প্ল্যানিংটা করে নেই তাহলে আরো একটি স্পর্শক অঙ্কন করতে পারছি। তাহলে আমাদের মোট আমার জানা মতে এখানে সর্বোচ্চ 4টি স্পর্শক অঙ্কন করা যায়। প্রথমে প্ল্যানিং করেছিলাম যে একটি বৃত্তের বহিস্থ বিন্দু থেকে যদি একটি বৃত্তের মধ্যে স্পর্শক ড্র করি তাহলে 2টি স্পর্শক নির্ণয় করতে পারবো। কিন্তু যদি আমি 2টি বৃত্তের মধ্যে নিই তাহলে প্রথমে 2টি তির্যক স্পর্শক এভাবে অঙ্কন করা যাবে, তারপরে 2টির উপর থেকে স্পর্শক অঙ্কন করা যাবে, এদিক থেকে স্পর্শক অঙ্কন করা যাবে। তাহলে মোট আমরা 4টি স্পর্শক অঙ্কন করতে পারবো 2টি বৃত্তের মধ্যে দিয়ে সর্বোচ্চ। So how many a highest number of common tangents can be drawn through the 2 points? So এটা আনসার হচ্ছে ডি। 16 নাম্বার কোশ্চেন কমপ্লিট। নাও এখন আমরা পরের প্রশ্নগুলোতে যাচ্ছি। 17। সো কোশ্চেন হচ্ছে বৃত্তের উপচাপের অনুবন্ধী চাপের অন্তর্লিখিত কোণ নিচের কোণটি। যেমন আমি যদি একটা বৃত্ত অঙ্কন করি, একটু সহজ করে নেই। এই যে একটা বৃত্ত, তো বৃত্তের একটা হচ্ছে উপচাপ আর বড় যেটা তাকে বলবো আমরা অধিচাপ। এটা হচ্ছে অধিচাপ আর এটা ছোট অংশটাকে যেটাকে আমি বলতে পারবো এবি, এটার নাম দিয়েছি আমি উপচাপ। সো এখন এই উপচাপের যেহেতু বলা ছিল বৃত্তের উপচাপের অনুবন্ধী চাপ, তাহলে উপচাপের অনুবন্ধী বলতে উপরেটা বোঝাচ্ছে। অন্তর্লিখিত কোণ চাপের অন্তর্লিখিত কোণ নিচের কোণটি হয়। তা এখন এই যে এবি চাপ তার উপচাপের অধিচাপ বলতে বা অনুবন্ধী চাপ বলতে উপরের অংশটাকে বোঝাচ্ছে, এই অংশটাকে বোঝাচ্ছে, এইটুকু অংশ বোঝাচ্ছে। এখন এই অংশে যে কোণ তৈরি করবে, যেমন আমি যদি তার এটাকে চাপ ধরে এই অংশটুকুকে আমরা যদি চাপ ধরে যদি এখানে একটি কোণ তৈরি করি তাহলে এই কোণটি হবে স্থূলকোণ। তাহলে আমাদের এখানে আনসার হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল। তাহলে এইটুকু হচ্ছে খ নাম্বার অবটিউজ অ্যাঙ্গেল। অর্থাৎ মানে বড় চাপটি সাধারণত উপচাপের উপর স্থূলকোণ তৈরি করে, অবটিউজ অ্যাঙ্গেল তৈরি করে। আর যদি আমি এখানে চাপটি ছোট নেই, কনজুগেট কমপ্লেক্সের উপর অর্থাৎ এখানে আমরা যেটা বলবো যে কনজুগেট আর্কের উপর, তাহলে সেটি সূক্ষ্মকোণ তৈরি করে। আবার যখন এই চাপ থেকে আমরা এদিকে তৈরি করব তখন সেই ক্ষেত্রে এটি স্থূলকোণ তৈরি হবে। পরের যে প্রশ্ন, খুব সহজ প্রশ্ন, বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের উপর ভিত্তি করে 2টি প্রশ্ন। এখানে ও হচ্ছে একটি বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের এত অ্যাঙ্গেলটি যদি 40 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটি যদি 40 ডিগ্রি হয়, তাহলে প্রশ্নে বলা ছিল এখানে যদি 40 ডিগ্রি হয় তাহলে সি অ্যাঙ্গেলটি কত? তো স্বাভাবিকভাবে এই যে এবি চাপের উপর একই চাপের উপর, হ্যাঁ এখানে কোশ্চেনটা খেয়াল করতে হবে, এই যে চাপ একই চাপের উপর এটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর একই চাপের উপর এটি হচ্ছে আমার বৃত্তস্থ কোণ। তাহলে আমরা সবাই জানি এই কেন্দ্র এবং বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক হচ্ছে কেন্দ্রে অ্যাঙ্গেলটি বড় হয়। এখানে যদি 40 ডিগ্রি হয়, এখানে যদি 40 ডিগ্রি হয় কেন্দ্রে, তাহলে এখানে হবে তার অর্ধেক 20 ডিগ্রি। অর্থাৎ কেন্দ্রে সবসময় ডাবল হয়। তো এখানে যেহেতু 40 দেওয়া আছে, এই অংশটি হচ্ছে ডি 20 ডিগ্রি। তো এখান থেকে তাহলে আমি আনসারটি মার্ক করতে পারবো। 1 নাম্বার, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কেন্দ্রস্থ কোণ যদি 40 ডিগ্রি হয় তাহলে একই চাপের উপর বৃত্তস্থ কোণের মান হচ্ছে ওই কোণটির অর্ধেক। তাহলে ACB অ্যাঙ্গেল ইজ দ্য হাফ অফ অ্যাঙ্গেল ও। হাফ অফ অ্যাঙ্গেল ও। তো অ্যাঙ্গেলেও যদি 40 দেওয়া আছে, হাফ অফ 40 ইকুয়ালস টু হচ্ছে 20। এখন a parallelogram inscribed in a circle is, আচ্ছা যদি একটা সার্কেলের ভিতর যদি আমরা একটা প্যারালোগ্রাম তৈরি করি বা
বৃত্তস্থ সামান্তরিক একটি, যেমন একটা বৃত্তের মধ্যেই আমরা নেই, একটু এক্সাম্পল দিলে সবচেয়ে সুন্দর হয়। বৃত্তের মধ্যে আমি একটা সামান্তরিক নিলাম, এটা যেমন এখানে একটা সামান্তরিক, আমি এইভাবে একটা সামান্তরিক নিতে পারি। আবার আমি যদি বৃত্তটাকে এইভাবে নিয়ে বা এই দিক থেকেও আমি নিতে পারি একটা সামান্তরিক, তাহলে দেখা যাচ্ছে এটা সব সময় এটা দেখতে আয়তক্ষেত্রের মতো হয়। তাহলে এটাকে আমরা বলতে পারি রেক্টেঙ্গেল। তা বৃত্তস্থ সামান্তরিক এটি রেক্টেঙ্গেল। তার বিপরীত সামান্তরিকের যেহেতু বিপরীত বাহুগুলো সমান হবে, আর এটা এখানে আমাদের ফর্মুলা থেকে বলতে পারি দুইটি বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। সো এখানে আবার দেখা যাচ্ছে একান্তর কোণ অনুরূপ কোণের শর্ত থেকে আমরা ধারাবাহিকভাবে প্রমাণ করতে পারবো যে এখানে প্রত্যেকটা কোণই হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা ফিগার থেকেও শেপ থেকে বলতে পারবো এটি হচ্ছে আয়তক্ষেত্র। ওকে, কোশ্চেন নাম্বার 20, নেক্সট যে কোশ্চেন। ওকে, এবার আমরা যদি এখান থেকে দেখাই, যেমন tan theta minus 30 equals to √3। এখন tan theta minus 30 অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে theta minus 30, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? tan theta minus 30 is equals to tan কত ডিগ্রি ভ্যালু √3? tan 60 ডিগ্রি। এখন দুই দিক থেকে tan যদি আমরা বাদ দেই, theta minus 30 এর ভ্যালুটি দাঁড়াচ্ছে আমার 60। তাহলে থিটার ভ্যালু tan theta is equals to 30 plus 60 plus 30, তাহলে এখানে থিটার ভ্যালুটি দাঁড়াচ্ছে 90 ডিগ্রি। এখন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন থিটা? তাহলে স্বাভাবিকভাবে এখন আমি ফর্মুলা লিখতে পারি সাইন 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। দিস ইজ দ্য আনসার, সাইন 90 ডিগ্রি ইকুয়ালস টু 1। সো ডি নাম্বার হচ্ছে কারেক্ট আনসার। এখন পরে যে প্রশ্ন, একটা ফিগার দেওয়া আছে, সেই ফিগার থেকে আমাদেরকে বলল এবিসি অ্যাঙ্গেল অর্থাৎ এই অ্যাঙ্গেলের মান কত? তো আমরা সবাই জানি যে একটা বৃত্তস্থ চতুর্ভুজের দুটি বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই যে ডি অ্যাঙ্গেল, এইখানকার ডি অ্যাঙ্গেল তার সাথে বি অ্যাঙ্গেল যোগ করলে টোটাল হবে 180 ডিগ্রি। তো স্বাভাবিকভাবে বুঝাই যাচ্ছে যে এখানে এই অ্যাঙ্গেলটার ভ্যালু হবে 180 থেকে ডি অ্যাঙ্গেলটাকে যদি আমি এখানে করি যে ডি অ্যাঙ্গেল এবং বি অ্যাঙ্গেল দুটো মিলে 180 ডিগ্রি হবে। আবার ডি অ্যাঙ্গেলের এই অংশটুকু আমরা বের করতে পারি 180 মাইনাস 82। তো এখানে যদি 82 মাইনাস করি এটা হবে 8, আর এখানে 8 মাইনাস করলে হচ্ছে আমার 8 আচ্ছা 16 সমান হতে 9, 9 হলো 9, 98। তাহলে এই অংশটা যদি আমার 98 হয়, ডি অংশটা এটা হচ্ছে 98, 98 এর সাথে আমি যদি 80 অ্যাড করি তাহলে আমার এখানে 180 হয়ে যাচ্ছে। সো এখন যেহেতু বি অ্যাঙ্গেল, তার মানে বি অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের সমান, আমি যদি ডিরেক্ট থিওরেম অ্যাপ্লাই করি তাহলে বলতে পারি এই দুইটা অ্যাঙ্গেল যেমন 180 ডিগ্রি হবে, আবার এখানে ডি অ্যাঙ্গেলের সাথে বি অ্যাঙ্গেল অ্যাড করলে 180 ডিগ্রি হবে। যেমন এই পাশে ফিগার থেকে আমি বলি এই দুটি অ্যাঙ্গেলে মিলে হবে 180 ডিগ্রি। আবার ডি এর বৃত্তস্থ চতুর্ভুজের কারণে এই ডি এর এই অংশের সাথে এই অংশ হবে 180 ডিগ্রি। তার মানে এইটা বি এর ভ্যালু হচ্ছে 82। তাহলে আমরা আনসার থেকে বলতে পারবো b equals to 82. So 21 নাম্বার কোশ্চেন কমপ্লিট। এখন পরের কোশ্চেনে যাচ্ছি 22। এখানে ইংলিশ ভার্সনে যে কোশ্চেন 22 তে, হ্যাঁ এখানে আমাদের কোশ্চেনটি সেট করা হচ্ছে 22 নাম্বার কোশ্চেন। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, এদের একটির ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, অপরটির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে বৃত্তদ্বয়ের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা। টু সার্কেল টাচেস ইচ আদার এক্সটার্নালি। তো স্বাভাবিকভাবে দুটি বৃত্ত যদি বহিস্থভাবে একটাকে স্পর্শ করে, এ হলো প্রথম বৃত্তের কেন্দ্র থেকে তার যে ব্যাসার্ধ সেটি দেওয়া হচ্ছে 10, আর দ্বিতীয় বৃত্তের যে ব্যাসার্ধ সেটি দেওয়া হচ্ছে 4।
একটা কেন্দ্র হলো C1 আর এই কেন্দ্র হলো C2। এখন প্রশ্ন করছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তো মধ্যবর্তী দূরত্ব টোটাল যোগফল হবে, সেই ক্ষেত্রে আনসার হচ্ছে 40। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের যোগফল C1 প্লাস C2। C1 প্লাস C2। আর যদি অন্তঃস্থভাবে স্পর্শ করে, যেমন একটা একটাকে বহিঃস্পর্শ পরিবর্তে ভিতরের দিক থেকে একটা একটাকে স্পর্শ করে, সেক্ষেত্রে হবে অ্যাবসোলিউট ভ্যালু অফ C1 মাইনাস C2, অর্থাৎ এদের যে ডিফারেন্স আসবে সেটি ধনাত্মক মান যদি অন্তঃস্পর্শক। আর বহিঃস্পর্শকের ক্ষেত্রে দুটি যোগফল। এবার নেক্সট কোশ্চেন নাম্বার 13। সমবৃত্ত ভূমিক ব্যালনের ভূমির ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, উচ্চতা 7 সেন্টিমিটার হলে বক্রক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো স্বাভাবিকভাবে বক্রক্ষেত্রের ক্ষেত্রফলের যে সূত্র সেটি যদি আমরা একটু দেখে নেই, 2 পাই আর এইচ। এখন আমি এখানে যদি সবার ভ্যালুগুলো বসাই, 2 3.1416 ইন্টু পাই, পাই মিনস বৃত্তের যে ব্যাসার্ধ তা 3 আর এইচ এর যে ভ্যালু 7। এখন এখানে ক্যালকুলেশন করলে আমার আনসার হবে 131.95 বর্গ সেন্টিমিটার। তাহলে 23 এর কোশ্চেন নাম্বার আনসার হচ্ছে এ। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে এর উচ্চতা কত? তো আমি যদি এভাবে একটি সমবাহু ত্রিভুজ তৈরি করি, প্রত্যেকটা বাহু হচ্ছে 4। এখন বলছে তার যে উচ্চতা ইকুয়াল টু হোয়াট? তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো 9 8, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু সাইড স্কয়ার। তাহলে দেখো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ভূমি ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে √3/4 ইন্টু a স্কয়ার। এখন এখানে যদি আমি একটু সিম্পলিফিকেশনটা করে আসি, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এটার সাথে এটা কাটা দিব, থাকবে 2h, এখানে থাকে 2h, আর এখানে 16 আসবে, 16 কে 4 দিয়ে কাটা দিলে থাকবে √3 মাল্টিপ্লাই 4। এখন যদি আমি ক্যালকুলেশন করি, h ইকুয়ালস টু 2 দিয়ে ডিভাইড হয়ে যাবে, তাহলে থাকবে 2√3, 2√3। তাহলে আনসার হচ্ছে সি, 2√3। সো এটা হচ্ছে কার্ভ সারফেস এরিয়া, লেন্থ অফ দ্য ইকুয়াল হচ্ছে হাইটটা। এখন পরের যে প্রশ্ন, এই প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন, একটু ইন্টেলেকচুয়াল প্রশ্ন। এখানে চিত্রের মধ্যে দেখা আছে একটি রেগুলার হেক্সাগন দেওয়া আছে, একটা সুষম ষড়ভুজ, সবগুলো বাহু সমান। এই যে এখানে প্রত্যেকটা বাহু হচ্ছে সমান। আর পাশে যেটা আয়তক্ষেত্র দেখা যাচ্ছে, সেটি যদি আমি এখান থেকে দেখে নেই, যেহেতু সমকোণ দেওয়া আছে, বিপরীত বাহু দেওয়া আছে, আয়তক্ষেত্র হবে। ইএম এর যে ভ্যালু, এই ভ্যালুটি হচ্ছে 13, আর এখানে প্রত্যেকটি ভ্যালু হচ্ছে 4। তো এখন প্রশ্নে যে বলা ছিল সম্পূর্ণ পরিসীমা নির্ণয় করো। পরিসীমা মানে হচ্ছে অল বাউন্ডারি সাইড। তাহলে আমি দেখো এখান থেকে শুরু করে, আমি যদি এখান থেকে শুরু করে বাউন্ডারি সাইড সবগুলো নেই, পরিসীমা অল বাউন্ডারি সাইড, এই যে সবগুলো পরিসীমা, এটা হচ্ছে তার পরিসীমা, অর্থাৎ মাঝখানে রেখাটি আসবে না। তাহলে মোট কয়টি পাচ্ছি দেখো, এখানে হচ্ছে একটা 4, এখানে পাচ্ছি আমরা 4, এখানে পাচ্ছি 13, এটা 4, এটা 4, এটা 4, এটা 4, এটা 4, মাঝখানে শুধু এই অংশটুকু আসবে না পরিসীমার সময়। তাহলে এই সবগুলো সাইডকে যদি আমি যোগ করি, তাহলে আমার আনসার দাঁড়াচ্ছে 50। তাহলে কারেক্ট আনসার হচ্ছে 50, সাম অফ অল বাউন্ডারি সাইড। তাহলে সবগুলোকে আমি যোগ করলে আমার 50 হচ্ছে আনসার। এবার পরের যে প্রশ্ন, ওদের ক্ষেত্রফল সংক্রান্ত প্রশ্ন 26। 26 নাম্বার প্রশ্নে আমি যদি একটু বাংলা ভার্সনে কোশ্চেনটি অপোজিট, এখানে একটু ইংলিশ ভার্সনে কোশ্চেনটি দেখিনি। হোয়াট ইজ দ্য এরিয়া or what is the area of A, B, C, D, E, F? অর্থাৎ এইবার বলা আছে এটা টোটাল এরিয়া A, B, C, D, E, F, অর্থাৎ শুধু এই অংশটুকু রেগুলার হেক্সাগন, এই রেগুলার হেক্সাগনে যে এরিয়া, শুধু এইটুকু আমার কাছে জানতে চাচ্ছে পরের কোশ্চেনে। তো একটু যদি ক্লিয়ার করে এখানে দেখাই, যেমন দেখো এই কোশ্চেনের সহজ উপায় হচ্ছে, যখন কোন একটা রেগুলার হেক্সাগন হবে, সুষম ষড়ভুজ হবে, তাহলে আমাদের এখানে খেয়াল রাখতে হবে ভিতরে যদি আমি
এখানে যদি কর্ণ তৈরি করি, এটা হচ্ছে সবচেয়ে সহজ। ভিতরে 6টি সমবাহু ত্রিভুজ তৈরি হবে। 1, 2, 3, 4, 5, 6। এখন একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু সাইড স্কোয়ার। তো প্রত্যেকটা সাইড তো আগে থেকে দেওয়া ছিল 4, √3/4 ইন্টু সাইড স্কোয়ার। আর এখানে মোট কয়টি সমবাহু ত্রিভুজ আছে? 6টি। তাহলে যে ক্ষেত্রফল আসবে সেটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা যে আনসারটি লিখতে পারবো, সেই আনসারটি হচ্ছে 24√3। দিস ইজ দ্য কারেক্ট আনসার, 24√3 স্কয়ার সেন্টিমিটার। অর্থাৎ এখানে সিম্পল ক্যালকুলেশন করলে আমি এই আনসারটি পাবো, বি আনসার। তো 26 নাম্বার কোশ্চেন ডান। নাও 27। এবার 27 এবং 28 আবার ফিগার বেস কোশ্চেন। আমরা যদি এখান থেকে একটু দেখে আসি 26। 27 নাম্বার কোশ্চেন। ওকে, according to the figure given below, answer the question number 27, 28. তো ফার্স্ট যে কোশ্চেন, সেই ফার্স্ট কোশ্চেনটিকে একটু ভালো করে দেখে নেই আগে। হ্যাঁ, এখানে যদি দেখে নিই চিত্রটিকে, তাহলে এখানে হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেওয়া আছে লেফট সাইড। আর এটা যদি স্ট্রেট লাইন, স্বাভাবিকভাবে এখানেও রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। আর 2 থিটা দেওয়া আছে। থিটার মান কত? তো অনেকগুলো প্রসেস যে করা যায়, সবচেয়ে ইজিয়েস্ট যে মেথড, সেই মেথডটিকে যদি আমি একটু ধরে নেই, 2 থিটার যে ভ্যালু, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে আমি যদি 2 থিটাই ধরে নেই, যেমন এটাকে আমি যদি লম্ব ধরি আর এটাকে যদি আমি অতিভুজ ধরি, তাহলে আমার কি দাঁড়াচ্ছে? সাইন যে অ্যাঙ্গেল দেওয়া আছে 2 থিটা, সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ 2√2। এখানে কাটাকাটি দিলে আমি দাঁড়াচ্ছে 1/2। তো 1/2 মানে কি? সাইন 30 ডিগ্রি, সাইন 30। এবার দুই দিক থেকে সাইন বাদ, তাহলে 2 থিটার ভ্যালু দাঁড়াচ্ছে 30। 2 দিয়ে ডিভাইড করলে থিটার ভ্যালু দাঁড়াবে 15। দিস ইজ দ্য কারেক্ট আনসার, থিটা ইকুয়ালস টু 15 ডিগ্রি। এখন তারপরে প্রশ্ন, ডিইএফ একটা ত্রিভুজ, এই যে রাইট সাইডে যে ত্রিভুজ আছে, তার এখন প্রত্যেকটা বাহু বা এরিয়া এদের নির্ণয় করব। এই ত্রিভুজের যে ক্ষেত্রফল, তো স্বাভাবিকভাবে এই অ্যাঙ্গেলটা যদি আমার 60 হয়, অনেকগুলো ওয়েতে আমরা এটাকে রেডি করতে পারবো। একটা ভাবে আমি এখানে দেখাচ্ছি, এখানে যদি 2√2 হয়, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যদি আমার এখানে 30 ডিগ্রি হয়, তো এখানে যেহেতু 90, স্বাভাবিকভাবে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 60। তাহলে টোটাল এখানে 120। এখানে যদি 120 হয়, তাহলে আর বাকি থাকে কত? 180-র মধ্যে অলরেডি 120 কমপ্লিট। আর এই অংশ যদি আমার 30 হয়, স্বাভাবিকভাবে এখানে আমার 30। কারণ 30, 30, 60, এখানে যদি আমার 120, 120, আর যদি আমি 60 অ্যাড করি 180, অর্থাৎ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। সেইখান থেকে আমরা যুক্তি সহকারে বলতে পারি ডিইএফ। এটাকে যদি আমি একটা ত্রিভুজ ধরি, তাহলে এই কোণটি যদি 30 হয়, এখানে 30 হবে, যেহেতু উপরে 120 ডিগ্রি। তাহলে দুটি বাহু যদি সমান হয়, এখানে যদি দুইটি কোণ যদি 30, 30 করে হয়, স্বাভাবিকভাবে এই দুটি বাহুর সমান। তাহলে এটার ভ্যালু হয়ে যাবে 2√2। এখন ফার্স্ট যে প্রশ্ন, সেটি হচ্ছে এফজি এর ভ্যালু হচ্ছে √6 কিনা। এফজি বলতে এই অংশটুকুকে বোঝাচ্ছে। এখন আমি পিথাগোরাস দিয়ে করতে পারবো, অ্যাঙ্গেল দিয়ে করতে পারবো। তা আমি যদি এই অ্যাঙ্গেলটা নেই 30 ডিগ্রি, তাহলে যেহেতু আমার এখানে ভূমি বাই অতিভুজ নিচ্ছি। ভূমি বাই অতিভুজ নিলে cos অ্যাঙ্গেল F equals to GF divided by 2√2। সো এখানে যেহেতু অ্যাঙ্গেল 30 ডিগ্রি, তাহলে হচ্ছে আমার cos 30 ডিগ্রি, আর এখানে দাঁড়াচ্ছে GF, তার নিচে 2√2।
এখন cos 30 ডিগ্রি যে ভ্যালু সেটি আবার √3/2 আর ইকুয়াল টু হচ্ছে GF ডিভাইডেড বাই 2 ইনটু √2। ক্রস দুই দিক থেকে 2 টা বাদ দিয়ে দিতে পারি, সেম ফ্যাক্টর ফ্রম ডিনোমিনেটর। তাহলে এখন যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি, GF এর যে ভ্যালু এদিক থেকে √3 মাল্টিপ্লাই √2, তাহলে আনসার দাঁড়াচ্ছে √6। তাহলে এই অংশটুকু অর্থাৎ GF এর যে ভ্যালু এই অংশটুকু হচ্ছে √6। আবার এখান থেকে cos অফ f অ্যাঙ্গেলের যে ভ্যালু সেটা একটু আবার বের করে নিই। যখন দেখো cos অফ f 30 ডিগ্রি, তাহলে GF এর ভ্যালু যদি হয় √6, সেটা যদি এখানে বসিয়ে নিই 2√2, এখানে কাটা দিলে হবে √6 মানে √3 মাল্টিপ্লাই √2, √3 মাল্টিপ্লাই √2 ডিভাইডেড বাই 2√2, √2 কাটা, তাহলে √3/2, √3/2। এই ইনফরমেশনটাও কারেক্ট। তার মানে 1 আর 2 ইনফরমেশনটা কারেক্ট। আর বাকি যে অংশ, এখানে যদি আমি অ্যাঙ্গেলগুলো দেখে আসি, একটা হচ্ছে ডি অ্যাঙ্গেল। তো ডি অ্যাঙ্গেলের যে ভ্যালু, খেয়াল করো এখানে GDF এই অ্যাঙ্গেলটা 60, এই অ্যাঙ্গেলটা 30, তাহলে সব মিলে 60 প্লাস 30 এখানে 90 হয়ে যায়। তো sin 90 ডিগ্রি ভ্যালু 1। তার মানে ইনফরমেশন 1, 2, 3 অল আর কারেক্ট। ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটি ইনফরমেশন কারেক্ট। বাকি যে প্রশ্ন, বাকি প্রশ্নের মধ্যে যাই। খুব সহজ প্রশ্ন, বিশেষ করে 7, 8 এই টাইপের কোশ্চেন গুলো আসে। নিচের কোন সম্ভাব্য বাহুগুলো নিয়ে একটি সমকোণী ত্রিভুজ আঁকা যায়? তো আমরা জানি যে সমকোণী ত্রিভুজ হচ্ছে পিথাগোরাসের রেশিও বলা হয় একে, যেমন 3, 4, 5। কারণ 3 স্কয়ার, 3 কে যদি আমি স্কয়ার করি 9, 4 কে স্কয়ার করলে 16 আর 5 কে স্কয়ার করলে 25। তাহলে 4 প্লাস 16 ইকুয়ালস টু হচ্ছে 25। অর্থাৎ ছোট দুটো নাম্বারের স্কয়ারের সাম বড়টার স্কয়ারের সামের সমান। এখন দেখো এই রেশিওটা গ নাম্বার যেটি লাস্ট, এখানে দেখা যাচ্ছে 6 কে যদি আমি স্কয়ার করি তাহলে আমি পাচ্ছি 36, আর 8 কে করলে 64, ক্যালকুলেশন করলে 100, আর যেটা বড়টার স্কয়ারের সমান। তার মানে লার্জেস্ট সাইডের স্কয়ার স্মলেস্ট সাইডগুলোর স্কয়ারের সামের সমান। যদি এই রেশিও মেনটেন করে তখন আমরা বলতে পারি এই সাইডগুলো ব্যবহার করে আমরা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করতে পারবো, যেখানে সবচেয়ে বড় যে সাইড সেটি হচ্ছে হাইপোটেনাস, আর বাকি দুটি সাইডের মধ্যে একটি 6, একটি হচ্ছে 8। লাস্ট 30 নম্বর যে প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন এই কোশ্চেনের, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত? তো স্বাভাবিকভাবে হোয়ার ইজ দ্য সার্কামসেন্টার অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? তো এখানে আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের আগে আমরা সবাই জানি যে অর্ধবৃত্তস্থ কোণ। তো আমি একটা অর্ধবৃত্তস্থ কোণ দিয়ে আগে চিত্রটি দেখাচ্ছি। তো সবাই তোমরা জানো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। আবার এই যে দেখো ট্রায়াঙ্গেল ইনস্ক্রাইবড ইন এ সার্কেল, একটা সার্কেলের ভিতরে যে ট্রায়াঙ্গেল, তাহলে আমরা বলতে পারি। এখন দেখো এই যে এটা হচ্ছে পরিবৃত্ত, ট্রায়াঙ্গেলের শীর্ষবিন্দুগুলো দিয়ে যে বৃত্তটি যাবে তাকে আমরা বলবো যে এটা একটা পরিবৃত্ত। এই পরিবৃত্তের কেন্দ্র দেখো অতিভুজের উপর অবস্থান করে। তাহলে যেহেতু এখানে সমকোণী ত্রিভুজ বলা আছে, যে কোনো সমকোণী ত্রিভুজ, যে কোনো সমকোণী ত্রিভুজের এই শীর্ষবিন্দুগুলো দিয়ে যদি আমি একটা বৃত্ত অঙ্কন করি, এই বৃত্তের কেন্দ্রটি অতিভুজের উপর অবস্থান করবে। তাহলে এটা হচ্ছে ক নাম্বার আনসার। Where is the circumcenter of a right angle triangle is located? On the hypotenuse. So প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মোটামুটি আমাদের কোশ্চেন, ঢাকা বোর্ডের 30টি প্রশ্ন। তো যেহেতু তোমাদের সংক্ষিপ্ত বা যে পুনর্বিন্যাসকৃত সিলেবাসে তোমরা 15টি প্রশ্ন আনসার দিয়েছো, আশা করি সবাই সঠিকভাবে আনসারগুলো দেখে নিতে পারবে তোমাদের কার কয়টি ম্যাথ হলো। তোমরা যারা পরবর্তী বছরগুলোতে পরীক্ষার প্রিপারেশন নিবে, তোমরা একটি ধারণা পাবে কি ধরনের প্রশ্নগুলো সাধারণত বোর্ড পরীক্ষায় আসে। আশা করি এইরকম প্রশ্নগুলো প্র্যাকটিস করলে খুব অল্প সময়ের মধ্যেই তুমি ম্যাথমেটিক্সের এমসিকিউ দাগানোর ব্যাপারে যে কৌশলগুলো সেগুলো আয়ত্ত করতে পারবে। যত বেশি প্র্যাকটিস করবে বোর্ড কোশ্চেন, আশা করি তত বেশি তোমার কনফিডেন্স বাড়বে। ইনশাল্লাহ আগামীতে আমরা
অন্যান্য বোর্ডের প্রশ্নগুলো এভাবে সহজ এবং সুন্দরভাবে সমাধান দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই কনটেন্টটি তোমাদের কেমন লাগে? কমেন্টস করে জানাবে। ইনশাআল্লাহ তোমাদের মতামতগুলো নিয়ে পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা আবার কাজ করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কাজগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।